আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পের নাম কার্যকারণ। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশান অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প কার্যকারণ। দীপ্তি যেদিন অভয়কে বিয়ে করেছিল সেদিনও যেমন কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, যেদিন ত্যাগ করে গেল সেদিনও না। ইংরেজি ও দর্শনে ডবল MA, ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু তাই নয়, অনর্গল ইংরেজিতে বক্তৃতা করবার ক্ষমতা অসাধারণ। সরকারি কলেজের মোটা মাইনে চাকরি করে, দেখতেও সুশ্রী। হেন মেয়ে বাঙালির ঘরে আজও দুর্লভ বইকে। আর অভয় লেখাপড়ার কথা না তোলাই ভালো, ম্যাট্রিক পর্যন্ত পৌঁছয়নি, এইটুকু জেনেই খুশি থাকা উচিত। ঘর বাড়ি নেই, 2-3 রকম ব্যবসায় বন্ধুবান্ধব আত্মীয়দের বহু পয়সা ডুবিয়েছে। সম্প্রতি সে চেষ্টাও করে না, লোককে উপদেশ দিয়ে ও রাজনীতি তর্কে বাণী দিয়ে ঘুরে বেড়ায়। বাবা গুরুগিরি করেন, তাই আহার ও বাসস্থানের অভাব নেই। মা অনেকবার বুঝিয়েছিলেন, তোর আর ব্যবসায় দরকার কি, পৈতৃক কাজটাই শিখে নে না, পায়ের উপরে পা দিয়ে খেতে পারবি। কিন্তু সেটা ওর পছন্দ হয়নি। নাক তুলে বলতো, কি যে বলো মা, ওসব ভণ্ডামি আমার সহ্য হয় না। লোকে সরল বিশ্বাসের সুযোগ নেওয়া, ও তুমি অম্মুকে শেখাও গে। মা অবশ্য ওর সুপারিশের অপেক্ষা রাখেননি, অম্মিকাকে বুঝিয়ে টোলে পড়তে পাঠিয়েছিলেন। ম্যাট্রিক পাশ করবার পর সাংখ্য বেদান্ত তীর্থ হয়ে এখন প্রত্যহ 1-2 ঘন্টা করে সময় পূজা পার্বণে ব্যয় করছে। কিন্তু সে অন্য কথা। অভয়ের পুঁজি বলতে ছিল ওর চেহারাটাই। বর্ণটা ঠিক গৌর নয়, উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু তারও একটা স্নিগ্ধতা ছিল। বড় বড় মহাবালস চোখ, সর্বদাই যেন কোনো মহত্তর চিন্তায় ব্যস্ত, এমনই একটা ধারণা হতো সেদিকে চাইলে। চুল কখনো আঁচড়াতো না, এলোমেলো অবিন্যস্তভাবে কপালের খানিকটা ঢেকে পড়ে থাকতো। নাড়ি কামানো হতো না প্রায়, কিন্তু গোলভারী মুখে তাতেও খারাপ দেখাতো না। জামার বোতাম তো থাকতোই না, কাঁধের কাজটা সর্বদাই ছেঁড়া থাকতো খানিকটা। আমাদের অবিনাশ সন্দেহ প্রকাশ করে বলতো, এই বছরের পর বছর একই ধরনের ছেঁড়া জামা ও পাচ্ছে কোথা থেকে? বেশি না কমও না, শুধু ওইটুকু ছেঁড়াই থাকে। জামা তো একবার নতুন করাতে হয়, প্রথম থেকেই কিছু ছেঁড়া থাকে না। তাহলে কি আমরা এই বুঝবো যে ও নতুন জামা ছিঁড়ে গায়ে দেয়? বলা বাহুল্য যে এই প্রশ্নের জবাব আমরা কেউই দিতে পারিনি। তবে এটুকু লক্ষ্য করতুম যে চেহারা ও পোশাকে ওর বেশ একটা সামঞ্জস্য ছিল, এবং সবটা মিলিয়ে ওকে বেশ একটু ভোলানাথ সদাশিব গোছের মনে হতো। আরও একটা সম্পদ ওর ছিল, সেটা কথা বলবার ভঙ্গি। যখনই কথা কইত তখনই মনে হতো ও বাণী দিচ্ছে। আয়ত চোখ দুটি অর্ধ নিমিলিত হয়ে যেত। মুখের অবস্থানটা হতো ঈষৎ ঊর্ধ্বক্ষিপ্ত। ললাটে কোনো কারণে কোনো রেখা কি কুঞ্চন দেখা যেত না। স্থিতপ্রজ্ঞ, শান্ত, পরম জ্ঞানী মহাপুরুষের মতো নিজের মতামত ব্যক্ত করত। গলার আওয়াজটা ছিল মিষ্টি অথচ গম্ভীর, যা বলতো তাই মনে হতো কোনো মূল্যবান কথা। রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি সবেতেই অবশ্য বলবার কিছু ছিল অভয়পদর। ধর্মনীতি ওর আজন্ম অধিকার, এটা প্রায়ই বলতো। 2-4টে সংস্কৃত শ্লোকের বকুনি ওর ছোটবেলা থেকেই শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল। রাজনীতি সম্বন্ধে যখন মতামত দিত তখন ভাষাটা এমন বেছে নিত
যাতে ঠিক স্পষ্ট বোঝা যেত না কিছুতেই যে কোন দিকে ও ঝুঁকেছে। সাধারণত এসব তর্কে নিজে অংশ নিত না। ওর অসাধারণ মনীষাকে কোনো মতে সংযত করে আত্মসম্মানন করে রয়েছে, এই ভাবটাই প্রকাশ পেত ওর ভাষাতে। কতকটা নিরপেক্ষ দর্শকের ভূমিকা ছিল ওর। আর সমাজনীতির কথাটা ও নিজেই বলতো, ওর তো কোনো মা বাপ নেই, ও সম্বন্ধে মতামত সুবিধা বুঝে বদলালেই চলে। ফলে পাড়ার যত বেকারি কাজ, ক্লাব, লাইব্রেরি, বারোয়ারি পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এসবে মাতব্বরি করবার সহজ অধিকার ওর, সবাই নিঃসংশয় মেনে নিয়েছিল। কমিটি কোথাও একটু গড়ে উঠলেই ও হয় তার সহসভাপতি, নয়তো যুগ্ম সম্পাদক। অভয়পদকে বাদ দেওয়া সম্ভব কিনা এই প্রশ্ন কারুর মাথাতেই আসেনি কোনোদিন। যেন এইসব পদের জন্যই বিধাতা ওকে জন্ম বেকার করে পৃথিবীতে পাঠিয়েছেন। এমনই একটি ব্যাপারে দীপ্তির সঙ্গে ওর আলাপ। তখন সবে দীপ্তির বাবা বদলি হয়ে কলকাতায় এসেছেন। কি সূত্রে এই পাড়াতেই বাড়ি ভাড়া করে উঠে এসেছেন। কি একটা পূজা উপলক্ষে প্রদর্শনী খোলা হবে। প্রদর্শনীর উদ্বোধন করতে আসবেন মারোয়েল সাহেব। অতএব এমন একজনকে দিয়ে উদ্বোধক অভ্যর্থনা জানাতে হবে যে ভালো ইংরেজি জানে। যদিও তার কোনো প্রয়োজন ছিল না, মারোয়েল সাহেব ভালোই বাংলা জানতেন। কে যেন নাম করলো দীপ্তির। মেয়ে ছেলে ইংরেজি বক্তৃতা করতে পারে, এ তো আরও ভালো, সাহেবকে দেখাবার মতো। অনুরোধ করতে যারা গেলেন তাদের সঙ্গে অগ্রণী হয়ে গেল অভয়। সেই প্রথম দেখা। আলু থালু সদাশিব চেহারার অভয়, তার ঠিক বিপরীত দীপ্তি। শানিত ছুরির মতো ধার তার কথাবার্তায়, হুমানলের শিখার মতো রিজু বলিষ্ঠ তার ভাবভঙ্গি। সত্যি দীপ্তিময়ী। সপ্রতিভভাবে নেমে এসে বসল দীপ্তি। ধীরভাবে ওদের প্রস্তাব শুনে বললে, আমাকে টানছেন কেন এর মধ্যে? আপনারা তো এতজন রয়েছেন। উভয় উত্তর দিলে। বললে, কিন্তু যে উপলক্ষে এই প্রদর্শনী, সেটা যে শক্তিরই পূজা, ভুলে যাচ্ছেন কেন? শক্তিময়ীকেই তাই নিতে এসেছি। কথাগুলো অন্য সময় হলে দীপ্তির হয়তো ভালো লাগতো না, কিন্তু অভয়ের চেহারা ও ভঙ্গিতে বেমানান বোধ হলো না। সে যেন একটু খুশি হয়ে উঠল। তবু বললে, আমি তো আপনাদের পাড়ায় নতুন, কারোর সঙ্গেই তেমন পরিচয় নেই। এই তো সুযোগ, অভয় বাধা দিয়ে বললে। এই অবসরেই যে কাজটা হতে পারবে। তাছাড়া সব অপরিচয়ের বাধা ডিঙিয়ে অপরিচিতকে নিমেষে আপন করবার দুর্লভ ক্ষমতা ভগবান তো আপনাদের দিয়েছেন। চিন্তা কি? দীপ্তি রাজি হলো। যথাসময় এই ধারালো ইস্পাতের ফলার মতো শিখাময়ী মেয়েটি, যার ডবল এম এ পাশের খ্যাতি ইতিমধ্যেই পাড়ায় ছড়িয়েছে, উঠে যখন নির্ভুল এবং সুসম্বন্ধ ইংরেজিতে তার স্বাগত ভাষণ জানালে, তখন সেই সভাগৃহের সমস্ত দর্শক হাততালিতে ভেঙে পড়ল। কেবল কোনো উচ্ছ্বাস প্রকাশ করল না অভয়। সে প্রসন্ন সমাহিত মুখে স্থিরভাবে বসে বক্তৃতা শুনছিল। মহলা শেষ করে যখন এত লোকের মধ্যে কেবলমাত্র ওর দিকেই উৎসুক নেত্রে চাইলে দীপ্তি, তখন সে হাত তুলে নিঃশব্দে একটি নমস্কার করলে মাত্র। কিন্তু তাতেই যেন বেশি কাজ হলো। দীপ্তির উজ্জ্বল মুখ খুশিতে উজ্জ্বলতর হয়ে উঠল। এর পরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। অভয় ঠিকই বলেছিল, সব অপরিচয়ের বাধা ডিঙিয়ে যাবার অদ্ভুত ক্ষমতা দিয়েছেন মেয়েদের। বিশেষত যদি কোনো মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা করবার ওদের ইচ্ছা থাকে, তো সুযোগ সুবিধা নামক দুটো তুচ্ছ ব্যাপারের জন্য আটকায় না। দীপ্তিরও আটকালো না। কয়েক সপ্তাহের মধ্যেই দীপ্তিদের বাড়িতে অভয়ের নিয়মিত চা এবং আহারের নিমন্ত্রণ হতে লাগলো। ওর খাওয়ার ভঙ্গি দেখে দীপ্তি অনুকম্পা বোধ করে। মাছের কালিয়া খেতে খেতে শুক্তোর বাটি টেনে নেয়। অর্ধেক জিনিস খেতে ভুলে যায়। ধমক খেলে নিশারা হয়ে যেটা সামনে পায় মুখে তুলে নেয়। চেহারা বেশভূষার সঙ্গে এই ভঙ্গিটাও যেন বেশ মানানসই। দীপ্তি আরও আকৃষ্ট হয়। অবশেষে একদিন আপনি মুছে তুমি হলো। তখন একদিন দীপ্তি অপেক্ষাকৃত নির্জনে ওকে বললে,
তুমি তো কোনোদিনই বলবে না, তোমার ওটা মাথাতেই যাবে না। বলছি কি, তুমি আমাকে বিয়ে করো। কখনোই বিচলিত হয় না অভয়, আজও হলো না। শুধু বললে, কিন্তু আমি যে কিছু করি না, বাপের হোটেলে খাই আজও। তোমাকে কিছুই করতে হবে না, করাটা সকলকে মানায় না, বুঝলে মানুক। আর খাওয়া, বাপের হোটেলে খাচ্ছ, তোমার স্ত্রীর হোটেলে, দাসির হোটেলে খেতে পারবে না। খাওয়াটা এলে সেটা কোন হোটেল থেকে যে আসছে তা নিয়ে মাথা ঘামানোর অভ্যাস আমার নেই, পেলেই হলো। কিন্তু তুমি কি এত বোঝা বইতে পারবে? সে আমি বুঝবো। অত কাটান মন্তর দিচ্ছ কেন? তুমি অত ভাববেই বা কেন? গো মশাই, যেমন বোম ভোলা হয়ে আছো তেমনই থাকো, কিছু নিয়ে মাথা ঘামানো তোমাকে মানায় না। একটা ছোট্ট তৃপ্তির নিঃশ্বাস ফেলে অভয় বললে, ও আমি পারিও না। বেশ, যা হয় করো। আমাকে শুধু কখন কোথায় কি বেশে যেতে হবে বলো, আমি যাব। সে আবারও হাসল, উদাসীন নির্লিপ্ত হাসি। দীপ্তির বাবা খুব রাজি ছিলেন না, কিন্তু তার এই অসামান্য মেয়েটির কোনো কাজেই বাধা দেননি কখনো বলে না দেওয়াটাই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। তিনি একটি ছোট ফ্ল্যাট ভাড়া করে ফার্নিচার প্রভৃতি দিয়ে সাজিয়ে দিলেন, মেয়ের যাতে কোনো অসুবিধা না হয়। সবচেয়ে পুরনো চাকরটিকে পর্যন্ত মেয়ের সঙ্গে মেয়ের বাড়িতে পাঠালেন। অভয়ের বাবা সেকালের সাধক শ্রেণীর লোক হলেও অসবর্ণ বিবাহে আপত্তি করেননি। এমনকি পুত্রবধূ ঘর করতে চাইলে তিনি ঘরেও নিতে পারতেন। কিন্তু দীপ্তি সেদিক দিয়েই গেল না। সে শুনেছিল, অবশ্য অভয়ের মুখেই, স্বামী সহজ বৈরাগ্যকে ওরা অকর্মণ্যতার লক্ষণ, আলস্যের লক্ষণ বলে মনে করেন। স্বামী সেখানে অনাদর হয়, তাই আলাদা সংসার সাজিয়ে তবে রেজিস্ট্রি অফিসে গেল। অবশ্য সেখান থেকে বেরিয়ে শ্বশুর ঘরে গিয়েও দুরাত্রি বাস করেছিল সে। বাঘ স্পর্শ ফুলসজ্জার উৎসবটাকে বাদ দিতে ওর মন করেনি। এই দুদিনেই শাশুড়ির সেবা করে, শ্বশুরকে পা টিপে দিয়ে, অম্বিকাপদ সিল্কের জামা রিপু করে, আর সবচেয়ে ছোট দেওরটিকে স্নান করিয়ে খাইয়ে শ্বশুরবাড়ির প্রায় তাবৎ লোককেই মুগ্ধ করে ফেলেছিল। পরের দিন যখন সে সবাইকে প্রণামাদি সম্ভাষণ জানিয়ে বিদায় নিলে, তখন সকলেই একটু দুঃখিত হয়েছিল। কেবল অম্বিকাপদ আড়ালে বলেছিল মাকে, মা, তোমার বড় বউয়ের সব ভালো, কেবল বড় বোকা। যাই হোক, শুরু হলো ওদের সংসার। বিয়ের দিন অভয় দাড়িটা কামিয়েই গিয়েছিল বিয়ে করতে। ফুলসজ্জা রাত্রে ওর গালে হাত বুলিয়ে দীপ্তি বলেছিল, তুমি দাড়ি কামালে কেন? ভাবলুম একটু স্মার্ট হয়ে যাই, নইলে তুমি হয়তো অপ্রস্তুত হবে তোমার আত্মীয় স্বজনদের কাছে। যাই হব, তোমাকে স্মার্ট হওয়া মানায় না। তুমি এমনি ভোলানাথ হয়ে থাকো চিরদিন, আমি তোমাকে পুজো করি। সেইটাই সাব্যস্ত রইল, বরং আরেকটু বেশি। অভয় আর দাড়ি কামালো না, বেশ ঘনচাপ দাড়ি হয়ে উঠল। প্রসন্ন মধুর হাসিতে, অর্ধ নিমিলিত নেত্রে, ওই দাড়িতে সন্ন্যাসী সন্ন্যাসী দেখাতো ওকে। দীপ্তির যেন দেখে আশ মিটত না, পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে চেয়ে থাকত স্বামীর মুখের দিকে। সেবা করত দীপ্তি খুব, অবশ্য যতক্ষণ বাড়ি থাকত। ভোরবেলায় চা নিজে হাতে এনে দিত, নিজে তেল মাখিয়ে স্নান করিয়ে দিত ছুটির দিনে। খাওয়া তো সামনে বসিয়ে। ছুটি পেলে এক আধটা খাবার নিজেও তৈরি করত, জামা কাপড় পরিয়ে দিত নিজে হাতে করে, মা জুতো পর্যন্ত। তবে অভয় কোনোদিন মাথা আজরাতে চাইলে হাত থেকে চিরুনি কেড়ে নিত। ছি ছি, তুমি চ্যাংড়াদের মতো মাথা আজরাবে কি? তাছাড়া ছেঁড়া জামাটা পরতে দিত না বটে, কিন্তু জামার বোতাম নিয়ে সেও মাথা ঘামাতো না। ও হাতের বোতাম সব কটাই খোলা অবস্থায় যেমন আগেও বেরোতো, তেমনি এখনো বেরোয় অভয়। অবিনাশ বলতো, কি বাবা, বিয়ে করেও যে দেখি তেমনই ভবঘুরে বাউন্ডুলে রয়ে গেলে, ব্যাপার কি?
তাহলে বিয়ে করা কেন? অভয় উত্তর দিত না। সীমিত নেত্রে বসে বসে মুচকি হাসত। এমনই দিন কাটছিল। দীপ্তি মোটা মাইনে পেত। তাতে ছোট্ট সংসার না চলবার কথা নয়, স্বচ্ছন্দেই চলত। প্রতি মাস কিছু কিছু বই কিনত সে অভয়ের জন্যে। রাজনীতি, দর্শন সম্বন্ধে ভালো ভালো বাংলা বই, আলমারি, ইজি চেয়ার, টেবিল ল্যাম্প, অর্থাৎ পড়ার নানান আয়োজন। মায়ে একদিন পড়ার টেবিলের নিচে বাঁধবার জন্য একটা কার্পেট শুদ্ধ কিনে আনলে। কলেজ থেকে এক একদিন দেরিতে ফিরেও অনেক কাজ থাকে। এক একদিন খাতা দেখতে দেখতে বহু রাত হয়ে যায়। সেই সময়টা একা একা অভয় করবে কি? সেই জন্যই পড়ানোর আয়োজন। অবশ্য অভয় পাড়ার অকাজের কাজ যত আলস্যে সহস্র সঞ্চয় সেরে কোনো দিনই রাত 10টার আগে বাড়ি ফিরত না। কিন্তু তবু যেন কতকটা ডিউটি বাউন্ড হিসেবেই খাওয়া দাওয়া সেরে টেবিল ল্যাম্প জেলে একখানা মোটা গোছের বই নিয়ে বসত। কিন্তু অবাধ্য চোখ বেশিক্ষণ সে কর্তব্য পালন করতে পারত না। বইখানা বুকের উপর হেলে পড়ত, চোখ থাকতো বুঝে। দীপ্তির তাতেই আনন্দ। হাসতে হাসতে এসে বইটা সরিয়ে রেখে আলোটা নিভিয়ে কপালে একটা ছোট্ট চুমু খেয়ে ওর হাত ধরে টানত। না, নে রয়েছে, চলো শোবে চলো। সারাদিন বিশ্বের যত ভূত পেতনির জন্য কেটে কেটে ক্লান্ত হয়ে পড়তেন বাবু, অথচ আবার মর্দানি দেখিয়ে বই পড়তে বসা চাই। চলো তোমাকে শুইয়ে দিয়ে আসি। ঘুমে এলিয়ে পড়তো অভয়। সেই অবস্থায় তার সব ভারটা বহন করে নিয়ে যাওয়া চাই দীপ্তির। বিছানায় শুইয়ে বালিশটা ঘাড়ের নিচে দিয়ে আর একটা চুমু খেয়ে মশারি ফেলে চলে এসে আবার নিজের কাজে বসত। হঠাৎ একদিন অভয় বললে, আমায় কিছু টাকা দেবে? টাকা? কেন? তোমার হঠাৎ টাকার দরকার? ব্যবসা করব, বসে বসে আর ভালো লাগছে না। বসে রোকে করো। দিনে রাতে 5টি মিনিট তো বাবুর টিকি দেখা যায় না। কাজ আর কাজ, যত ভূতের ব্যাঘাত। বসে থাকো কোনখানটা? তাই তো ভাবছি, ও ভূতের ব্যাঘার আর দেব না। লাভ কি ওদের জন্য খেটে? গম্ভীর হয়ে যায় দীপ্তি। ছি, ও কথা বলতে নেই। ওরা কোথায় যায় বলো তো? সব অপখণ্ড যে তোমার মুখ চেয়েই থাকে। টাকা রোজগার তো সবাই করে, দেশের কাজ কে কটা করে বলো তো? তা বটে, তবে যাক। প্রশান্ত মুখে অভয় বলে, কিছুতেই ব্যস্ত হয় না সে কোনো দিনই। একটু চুপ করে থেকে বললে, কাল হঠাৎ খেয়ালটা চাপলো মাথায়, একখানা কাগজ বার করবো, সাপ্তাহিক। উজ্জ্বল হয়ে উঠল দীপ্তির মুখ। ও, খেয়াল হয়েছে, তাই বলো না। টাকা রোজগার, ভূতের ব্যাঘার ওসব বলছো কেন? খেয়াল হয়েছে তো করো। সাপ্তাহিক কাগজ কিরকম? কত টাকা লাগবে? এই ভাবছি একটা পলিটিক্যাল সাপ্তাহিক বার করব। একটা প্রেসের সঙ্গেও কথা হয়েছে, পার্টনারশিপে কাজ করবে। 1000-3 টাকা পেলেই নামা যায়। দীপ্তি বিয়ের আগে যতদিন চাকরি করেছে তার একটি টাকাও ওর বাবা নেননি। সব টাকাই ওর নিজের নামে ব্যাংকে জমা ছিল। দীপ্তি তো পরের দিনই 3000 টাকা তুলে এনে অভয়কে দিয়ে বলল, এই নাও, যদি সম্ভব হয় তো কালই কাগজের নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলোগে। মাস কয়েক এরপর অভয়ের কর্মব্যস্ততার আর শেষ রইল না। কোনো দিনই সময় স্নানাহার হয় না। সেজন্য দীপ্তির অভিযোগ আর বকাবকির শেষ নেই। ছাইয়ের এক কাজ হয়েছে, এমন করলে শরীর কতদিন টিকবে, ইত্যাদি। কিন্তু অভয়ের সেসব কথায় কান দেবার ফুরসুত কোথায়? অবিনাশ অবশ্য চুপি চুপি আমাদের কাছে বলতো যে সময় থাকলেও সময়ও খাবে না, বলাই বৃথা। আর সাপ্তাহিক কাগজে এমন কিছু কাজ নেই যে সময়ে খাওয়া যায় না। কিন্তু ওইটাই যে ওর অ্যাসেট। অবিনাশটার অমনই নিন্দা করাই স্বভাব। মার সাথে পরে অভয় আবার নিশ্চিন্ত হয়ে ঘরে এসে বসল। হলো না দীপু, রাখতে পারলুম না। বেশ হয়েছে, মাজা গিয়েছে।
কাগজটা যেন আমার সতীন হয়েছিল। না তো হলো, কিন্তু টাকাটা সব গেল। আবার আমার টাকার কথা তোমার মুখে? না, তা নয়, তবে আবার কিছু দেনাও হয়ে গেল কি না? সে কত? আমাকে বলনি কেন? বেশি নয়, বোধহয় 700। পরের দিনই 700 টাকা তুলে এনে দিল দীপ্তি। এতে ওর সঞ্চয় প্রায় সবই শেষ হয়ে গেল। কিন্তু তবুও যে স্বামীর একটা খেয়াল মেটাতে পেরেছে, তাতেও যেন ওর খুশির সীমা নেই। অম্বিকা একদিন এসে অনুযোগ করলে, ওই লোক ব্যবসা করবে জেনে আপনি টাকা দিয়েছিলেন বৌদি? এ তো জানা কথাই, ওর দ্বারা ব্যবসা হয়? ব্যবসা হলে তোমার দাদাকে মানাতো না ভাই, এইটাই ওকে মানিয়েছে। আমি তো ফলাফল জেনেই দিয়েছি। তাছাড়া টাকা তো ওরই, আমার কি আলাদা কিছু আছে? তবে দিলেন কেন? পুরুষ মানুষ খেয়াল হয়েছে, খেয়াল মেটাবে না? অম্বিকা অবাক হয়ে চেয়ে থাকে বৌদির মুখের দিকে। কখনোই সে চিনতে পারে না মেয়েটিকে, আজও পারলে না। আজ তো পাগল একটা, এত যার লেখাপড়া, এত যার জ্ঞান, সে এমন পাগল হয় বা কি করে? ভেবেই পায় না অম্বিকা। এমনই ভাবে অলস আরামে অভয়ের দিন কাটছিল। এমন সময় একটি ছোট্ট ঘটনা ঘটল। পুরনো চাকরের অসুখ হওয়াতে সে দেশে যাচ্ছে। দীপ্তির বাবা আর একটি চাকর পাঠিয়েছেন, সেই বাজার হাট রান্না সব করে দেবে। সে আসবার দিন কতক পরে একদিন সকালবেলা দীপ্তির নিজের টেবিলে বসে কাজ করতে করতে সহসা সচকিত হয়ে উঠল। ওদের ফ্ল্যাটের উপরে ছাদ, ছাদের এক কোণে রান্নাঘর, কিন্তু সেই দিক থেকে যেন অভয়ের চাপা তর্জনের শব্দ আসছে। অভয়ের গলা, অথচ তর্জন। দীপ্তি বারান্দায় বেরিয়ে ছাদের দিকে চেয়ে দেখলে এইখান থেকে একেবারে কোনাকুনি রান্নাঘরের দরজাটা দেখা যায়। ঠিক সেইখানেই দাঁড়িয়ে আছে নতুন চাকর রতন, ভয়ে ব্যাকুল মুখে। আর তার সামনে দাঁড়িয়ে অভয় তাকে তর্জন করছে। গলাটা যথেষ্ট চেপেই করছে অবশ্য, যতটা সম্ভব শব্দ কম করবার জন্য তার প্রাণপণ চেষ্টাটা স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু তবু এক মুহূর্তের অসতর্কতা সামলাতে পারেনি। বোধহয় সেইটাই দীপ্তির কানে গেছে। শুধু তাই নয়, স্বামীর মুখের একটা অংশ মাত্র এখান থেকে চোখে পড়েছে। কিন্তু তাতেই তার চোখে মুখে যে ক্রূর চাতুর্য, যে অপরিসীম হিংস্রতা ফুটে উঠেছে, তার একটা পরিষ্কার ছবি পেতে অসুবিধা হলো না ওর। দীপ্তি অবাক হয়ে চেয়ে রইল সেদিকে, মন্ত্রমুগ্ধের মতো। না, বরং বলা যায় বিষমুগ্ধের মতো। এ একেবারে অপরিচিত চেহারা অভয়ের। একে তো সে চেনে না। অনেকক্ষণ সেইভাবে দাঁড়িয়ে থাকবার পর একসময় রতনেরই নজর পড়ল ওর দিকে, আর তার দৃষ্টি অনুসরণ করে অভয়ই ওকে দেখতে পেলে। নিমেষে সে নিজেকে সামলে নিলে। একটু অপ্রতিভের, একটু তাচ্ছিলের হাসি হেসে সে দ্রুত নিচে নেমে এসে বললে, তোমার রতনবাবুর কীর্তিটা দেখছিলুম। ব্যাটা এত জোর! দেখি তো, তুমি রোজ 3 টাকা দাও বাজার করতে, 1 পয়সাও ফেরত দেয় না ব্যাটা। তাই জেরা করছিলুম। সব দর বাড়িয়ে বাড়িয়ে বলছে একেবারে। মনে করেছে আমি তো কিছু জানি না, নাড়ি। 3 ধমকে আসলটা বেরিয়ে গেল। যেন অতি কষ্টে আড়ষ্ট গলায় দীপ্তি একবার জিজ্ঞাসা করলে, তুমি বা বাজারের দর জানলে কি করে? বা, আমি বাইরে বেরোই না। তাছাড়া রোজ পাশের ফ্ল্যাটের ফরিনাথবাবু ছেলে বাজার করে এসে বাবাকে হিসেব দেয়, আমি শুয়ে শুয়ে শুনি। কালও শুনেছি আলু 10 আনায় 5 পো। ও ব্যাটা বলে কিনা 14 আনা। বোধ হয় দীপ্তির মুখের কাঠিন্য লক্ষ্য করে গলার স্বর পাল্টে ফেলে অভয়। যাকে, তুমি আর ব্যস্ত হয়েও না, আর চুরি করবে না। খুব ভয় পেয়ে গেছে বেচারি। তুমি ওকে যেন আবার বকো না। উদাস হবার চেষ্টা করে সে। দীপ্তি আর একটিও কথা না কয়ে গিয়ে
আমার খাতা দেখতে বসলো। হাওয়াটা ভালো নয় দেখে উভয় আর বাড়ি থেকে বেরোলো না সেদিন। সারা সকালটা বসে বসে বই নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। দীপ্তি যথাসময় উঠে স্নানাহার করে কলেজে গেল। যাবার আগে অভয়কে কিছু বলে গেল না। সে বাড়িতে আছে, অথচ কোনো সম্ভাষণ করে গেল না দীপ্তি। এটা এই প্রথম। সেদিন আর দীপ্তি ফিরল না। কলেজের ফেরত বাপের বাড়িতে চলে গেল। সেদিনও না, পরের দিনও না, কোনো দিনই না। অভয় দেখা করতে গেল, দেখা করলে না। শুধু দিন কতক পরে লোক পাঠিয়ে ওর বইপত্র ও জামা কাপড়গুলো নিয়ে গেল।